ইউনিট 1 পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান সাংকেতিক যুক্তিবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র পৃষ্ঠা 40। এই অধ্যায়ে বুলীয় ব্যাখ্যা বা ব্যাখ্যা অংশটি পড়ছি, কিন্তু ভেনচিত্র অংশটি পড়ছি না। বিভিন্ন তার্কিক পরিভাষার অর্থ। অস্তিত্বমূলক তাৎপর্য। কোনো বচনের মাধ্যমে যদি অন্ততপক্ষে কোনো একটি বস্তু বা ব্যক্তির অস্তিত্বকে ঘোষণা করা হয়, তবে তাকে বলা হয় অস্তিত্বমূলক তাৎপর্য। শ্রেণী। নব্য যুক্তিবিজ্ঞানে শ্রেণী বলতে বোঝায় বচনের পদ বা টার্মকে। পদ মানে হলো উদ্দেশ্য অথবা বিধেয়, অর্থাৎ শ্রেণী সমান পদ সমান উদ্দেশ্য বা বিধেয়। সদর্থক শ্রেণী। হ্যাঁ বাচক শ্রেণীকে বলা হয় সদর্থক শ্রেণী। না বাচক শ্রেণী। না বাচক শ্রেণীকে বলা হয় নঙর্থক শ্রেণী। শূন্য শ্রেণী। যে শ্রেণীর অন্তর্গত কোনো সদস্য নেই সেই শ্রেণীকেই বলা হয় শূন্য শ্রেণী, যেমন আকাশ কুসুম, সোনার পাথর বাটি ইত্যাদি। অশূন্য শ্রেণী। যে শ্রেণীর অন্তর্গত কমপক্ষে একজন সদস্য আছে সেই শ্রেণীকেই বলা হয় অশূন্য শ্রেণী, যেমন মানুষ, পাহাড় ইত্যাদি শ্রেণী। বৃত্ত। ভেনের মতে বৃত্ত বা সার্কেল হলো একটি শ্রেণীর নির্দেশায়ক। পরিপূরক শ্রেণী। যে শ্রেণীটি কোনো একটি শ্রেণীর পূর্ণাঙ্গ ধারণাকে পরিপূরণ করে তাকে বলে পরিপূরক শ্রেণী, যেমন এস শ্রেণীর পরিপূরক শ্রেণী হল এস বার। এস শ্রেণী উদ্দেশ্য নামক শ্রেণীর অন্তর্গত অস্তিত্বশীল সদস্যের সমষ্টিকেই বলা হয় এস শ্রেণী। পি শ্রেণী। বিধেয় নামক শ্রেণীর অন্তর্গত অস্তিত্বশীল সদস্যের সমষ্টিকেই বলে পি শ্রেণী। এস বার শ্রেণী। এস শ্রেণীর বাইরে যে শ্রেণী আছে তাকেই বলা হয় এস বার শ্রেণী। পি বার শ্রেণী। পি শ্রেণীর বাইরে যে শ্রেণী আছে তাকেই বলা হয় পি বার শ্রেণী। এসপি উপশ্রেণী। এস এবং পি শ্রেণীর যৌথ সমন্বয়ে গঠিত শ্রেণী হল এসপি উপশ্রেণী। এসপি বার উপশ্রেণী। এস শ্রেণীর মধ্যে কিন্তু পি শ্রেণীর বাইরে যে শ্রেণীটি দেখা যায় তাকেই বলা হয় এস পি বার উপশ্রেণী। এস বার পি উপশ্রেণী। এস শ্রেণীর বাইরে কিন্তু পি শ্রেণীর মধ্যে যে উপশ্রেণীকে দেখা যায় সেই শ্রেণীটিকেই বলে এস বার পি উপশ্রেণী। এস বার পি বার উপশ্রেণী। এস এবং পি এই দুটি শ্রেণীর বাইরে যে শ্রেণীটিকে দেখা যায় তাকেই বলে এস বার পি বার উপশ্রেণী। পরস্পর ছেদী বৃত্ত। একটি বৃত্ত আরেকটি বৃত্তকে পারস্পরিকভাবে ছেদ করলে তাকেই বলা হয় পরস্পর ছেদী বৃত্ত। পরস্পর ছেদী বৃত্তকেই বলা হয় অন্তর্ছেদী বৃত্ত। বুলীয় ব্যাখ্যা। প্রখ্যাত ইংরেজ যুক্তিবিজ্ঞানী জর্জ বুল BWLE চারটি নিরপেক্ষ বচনকে চারটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করেছেন। এগুলিকে বলা হয় বুলীয় ব্যাখ্যা বা বুলিয়ান ইন্টারপ্রিটেশন। ভেনচিত্র। জন ভেন নামক ইংরেজ অঙ্কশাস্ত্রবিদ ও যুক্তিবিজ্ঞানী বুলীয় ব্যাখ্যার উপর নির্ভর করে চারটি নিরপেক্ষ বচন ও যুক্তিকে পরস্পর ছেদী বৃত্তের মাধ্যমে উপস্থাপিত করেছেন। এগুলিকেই বলা হয় ভেনচিত্র বা ভেন ডায়াগ্রাম। রেখাঙ্কিত। রেখাচিত্রের মাধ্যমে কোনো একটি শ্রেণীকে ঢেকে দেওয়া হয়। রেখাঙ্কিতের অর্থ হল এই শ্রেণীতে কোনো সদস্য নেই। ক্রস চিহ্নিত। এর অর্থ হল কোনো একটি শ্রেণীকে ক্রস চিহ্নের দ্বারা চিহ্নিত করা। এর মাধ্যমে বোঝানো হয় যে এই শ্রেণীটি কখনোই শূন্য শ্রেণী নয়, এর মধ্যে অন্ততপক্ষে একজন সদস্য আছে। পৃষ্ঠা 41। দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্ন 1। নব্য যুক্তিবিজ্ঞানে শ্রেণীর ধারণাটি কি? শূন্য ও অশূন্য শ্রেণীর ধারণা যথাযথভাবে উপস্থাপিত করো। শূন্য শ্রেণী ও অশূন্য শ্রেণী বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র কি? নব্য যুক্তিবিজ্ঞানে শ্রেণীর ধারণা। নব্য যুক্তিবিজ্ঞানে নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের পরিপ্রেক্ষিতে পদ হল সেই শব্দ বা শব্দ সমষ্টি যা কোনো বচনের উদ্দেশ্য বা বিধেয় রূপে গণ্য হতে পারে। সেই শ্রেণী তথা পদের ধারণাটিকে নব্য যুক্তিবিজ্ঞানী জন ভেন একটি বৃত্তের মাধ্যমে উপস্থাপিত করেছেন। সে কারণেই নব্য যুক্তিবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে শ্রেণীর ধারণাটিকে নিচের সমীকরণের মাধ্যমে উল্লেখ করা যায়। শ্রেণী সমান পদ সমান উদ্দেশ্য বা বিধেয় সমান বৃত্ত। শূন্য ও অশূন্য শ্রেণীর ধারণা। নব্য যুক্তিবিজ্ঞানের থেকে দু প্রকার শ্রেণীর ধারণা পাওয়া যায়। এই দু প্রকার শ্রেণীর একটি হল শূন্য শ্রেণী এবং অপরটি অশূন্য শ্রেণী। শূন্য শ্রেণীর ধারণা। যে শ্রেণীর কোনো সদস্যই আমাদের চেনা জগতের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ যে শ্রেণীর অন্তর্গত কোনো সদস্যরই বাস্তব অস্তিত্ব নেই, তাকে শূন্য শ্রেণী বলে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে মৎস্যকন্যা, আকাশ কুসুম, কাঁঠালের আমসত্ত্ব প্রভৃতি। দেখা যায় যে এগুলির প্রকৃতপক্ষে কোনো বাস্তবসম্মত অস্তিত্ব নেই। সেজন্যই এই সমস্ত শ্রেণীর অন্তর্গত একজন সদস্যের অস্তিত্বকে স্বীকার করা যায় না। এগুলি তাই নিছক শূন্য শ্রেণীরূপেই গণ্য।
অশূন্য শ্রেণীর ধারণা, যে শ্রেণীর অন্তর্গত সদস্যদের মধ্যে অন্ততপক্ষে একজন সদস্য অস্তিত্বশীল তাকে অশূন্য শ্রেণী বলা হয়। অর্থাৎ এই ধরনের শ্রেণীতে এক বা একাধিক সদস্য অবশ্যই থাকে এবং তাদের অস্তিত্ব অবশ্যই প্রমাণিত। অশূন্য শ্রেণী তাই কখনোই শূন্য শ্রেণীর ন্যায় সদস্যহীন হতে পারে না। এরূপ শ্রেণীটি তাই শূন্য শ্রেণীর ঠিক বিপরীত একটি শ্রেণী। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় চেয়ার, টেবিল, বই প্রভৃতি হল এক একটি অশূন্য শ্রেণী, কারণ এই সমস্ত শ্রেণীর সদস্যদের বাস্তব অস্তিত্বকে স্বীকার করতেই হয়। এগুলি তাই অশূন্য শ্রেণী রূপে গণ্য। শূন্য শ্রেণীর বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র। শূন্য শ্রেণীর ধারণাটিকে জর্জ বুল যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করেছেন তা হল শ্রেণী সমান শূন্য, আর শ্রেণীটিকে যদি এস ধরা হয় তাহলে সমীকরণটি হবে এস সমান শূন্য। শূন্য শ্রেণীর এই বুলীয় সমীকরণের উপর নির্ভর করে জন ভেন শূন্য শ্রেণীর যে ভেন চিত্র অঙ্কন করেছেন তা হল, চিত্রটি বললাম না, ব্যাখ্যা। শ্রেণীটিকে যদি এস ধরা হয় তাহলে দাবি করা যায় যে এই এস শ্রেণীর অন্তর্গত একজন সদস্যেরও অস্তিত্বকে স্বীকার করা যায় না। তার জন্য শ্রেণীটিকে ছায়াবৃত্ত বা রেখাঙ্কিত করা হয়। এর অর্থ হল এই শ্রেণীতে একজন সদস্যকেও দেখা যায় না। অশূন্য শ্রেণীর বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র। অশূন্য শ্রেণীর ধারণাটিকে জর্জ বুল যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করেছেন তা হল শ্রেণী সমান চিহ্ন কাটা মানে অসমান শূন্য। আর শ্রেণীটিকে যদি এস ধরা হয় তাহলে তার বুলীয় ব্যাখ্যা হবে এস নট ইকুয়াল টু 0। অশূন্য শ্রেণীর এই বুলীয় ব্যাখ্যার উপর নির্ভর করে জন ভেন অশূন্য শ্রেণীর চিত্রটিকে যেভাবে উপস্থাপিত করেছেন সেটা বললাম না, ব্যাখ্যা। শ্রেণীটিকে যদি এস ধরা হয় তাহলে দাবি করা যায় যে এই এস শ্রেণীর অন্তর্গত কমপক্ষে একজন সদস্য আছে যার বাস্তব অস্তিত্বকে অবশ্যই স্বীকার করে নেওয়া যায়। সে কারণেই এই শ্রেণীটি যে সদস্য শূন্য নয় তা বোঝানোর জন্যই শ্রেণীর মধ্যে ক্রস চিহ্ন দেওয়া হয়, অর্থাৎ এর দ্বারা বোঝানো হয় যে এই শ্রেণীটি আদৌ সদস্যহীন নয়। প্রশ্ন 2, সাবেকি যুক্তিবিজ্ঞান ও নব্য বা আধুনিক যুক্তিবিজ্ঞানের পার্থক্য কি? সাবেকি যুক্তিবিজ্ঞান ও নব্য যুক্তিবিজ্ঞানের পার্থক্য। সাবেকি যুক্তিবিজ্ঞান বলতে আমরা ধারাবাহিক তথা অ্যারিস্টটলের যুক্তিবিজ্ঞানকেই বুঝে থাকি, কারণ তর্কবিদ অ্যারিস্টটলই হলেন এরূপ তর্কবিজ্ঞানের জনক। তিনিই প্রথম তর্কবিদ্যাকে একটি স্বতন্ত্র শাস্ত্ররূপে প্রতিষ্ঠা করেন। তর্কবিদ অ্যারিস্টটল গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের 4টি প্রকারকে উল্লেখ করেছেন। এই সমস্ত বচনগুলিকে সাংকেতিকভাবে এ, ই, আই ও ও হিসেবে উল্লেখ করা যায়। সাবেকি ধারণা অনুযায়ী উল্লেখ করা যায় যে এই সমস্ত নিরপেক্ষ বচনগুলির ব্যাখ্যা শ্রেণীর ধারণার উপর নির্ভর করে না। নব্য যুক্তিবিজ্ঞানে শ্রেণীর ধারণার উপর নির্ভর করেই নিরপেক্ষ বচনগুলির ব্যাখ্যা দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যকেও নব্য যুক্তিবিজ্ঞানে স্বীকার করে নেওয়া হয়েছে। প্রখ্যাত আইরিশ তর্কবিজ্ঞানী জর্জ বুল 19 শতাব্দীতে নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের পরিপ্রেক্ষিতে বচনগুলির এক নব্য বা আধুনিক ভাষা রচনা করেন। একেই বলা হয় নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য। আবার বুলীয় সহযোগী জন ভেন নিরপেক্ষ বচনগুলির বুলীয় ভাষ্যের উপর নির্ভর করে সেগুলিকে রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপিত করেছেন। একেই বলা হয় নিরপেক্ষ বচনের ভেনচিত্র। পৃষ্ঠা 42। সুতরাং দেখা যায় যে সাবেকি যুক্তিবিজ্ঞান এবং নব্য যুক্তিবিজ্ঞানের মধ্যে ব্যাপক পার্থক্য আছে। তর্কবিদ্যার সাবেকি এবং নব্য মতের মধ্যে পার্থক্যের বিষয়গুলিকে নিচে উল্লেখ করা হলো। 1. পার্থক্যের বিষয় শ্রেণীর ধারণাগত পার্থক্য। সাবেকি যুক্তিবিজ্ঞান। সাবেকি যুক্তিবিজ্ঞানে বচনের ব্যাখ্যা কখনোই শ্রেণীর ধারণার উপর নির্ভর করে না। শ্রেণীর ধারণাটি তাই বচনে একেবারেই উপেক্ষিত। নব্য যুক্তিবিজ্ঞান। নব্য যুক্তিবিজ্ঞানে বচনের ব্যাখ্যা নির্ভর করে শ্রেণীর ধারণার উপর। শ্রেণীর ধারণাটির উপরই তাই এখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। 2. অস্তিত্বমূলক তাৎপর্যগত পার্থক্য। সাবেকি যুক্তিবিজ্ঞানে বচনের অস্তিত্বমূলক তাৎপর্যকে স্বীকার করা হয়নি। বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের বিষয়টি তাই এখানে উপেক্ষিত হয়েছে। নব্য যুক্তিবিজ্ঞানে বচনের ব্যাখ্যা মূলত অস্তিত্বমূলক তাৎপর্যের উপর নির্ভরশীল। অস্তিত্বমূলক তাৎপর্যের বিষয়টি তাই এখানে গুরুত্ব সহকারে বিবেচিত হয়েছে। 3. বচনের বিরোধিতাগত পার্থক্য। সাবেকি যুক্তিবিজ্ঞানে 4 প্রকার বিরোধিতাকে স্বীকার করে নেওয়া হয়েছে। সাবেকি মতে এই 4 প্রকার বিরোধিতা হল বিপরীত, অধীন বিপরীত, অসম ও বিরুদ্ধ বিরোধিতা। নব্য যুক্তিবিজ্ঞানে বচনের 1 প্রকার বিরোধিতাকে স্বীকার করে নেওয়া হয়েছে। নব্য মতে বচনের বিরোধিতা হল বিরুদ্ধ বিরোধিতা। 4. অসরল আবর্তনগত পার্থক্য। সাবেকি যুক্তিবিজ্ঞানে এ বচনের অসরল আবর্তনকে স্বীকার করে নেওয়া হয়েছে। এর ফলে আমরা এ বচনকে আবর্তন করলে সাধারণত
আই বচন পেয়ে থাকি। এরূপ আবর্তন তাই বৈধ রূপে গণ্য। নব্যযুক্তিবিজ্ঞানে এই সামান্য সদর্থক বা এ বচনের অসরল আবর্তনকে স্বীকার করে নেওয়া হয়নি। নব্যমতে এই ধরনের আবর্তন তাই অবৈধ। 5. সিদ্ধান্ত নিঃসরণগত পার্থক্য। সাবেকি যুক্তিবিজ্ঞানের দুটি সামান্য যুক্তি বাক্য থেকে একটি বিশেষ সিদ্ধান্ত নিঃসৃত হতে পারে, আবার এরূপ যুক্তি বৈধও হতে পারে। নব্য যুক্তিবিজ্ঞানে কিন্তু কখনোই দুটি সামান্য যুক্তি বাক্য থেকে একটি বিশেষ সিদ্ধান্ত নিঃসৃত হতে পারে না। নব্য মতে এরূপ যুক্তি অস্তিত্বমূলক দোষে দুষ্ট। 6. ভিত্তিগত পার্থক্য। সাবেকি যুক্তিবিজ্ঞানে সংকেতের অল্প ব্যবহার হলেও সংকেত কখনোই এই যুক্তিবিজ্ঞানের মূল ভিত্তি হিসেবে গণ্য নয়। এর মূল ভিত্তি হল ভাষাগত অবধারণ। নব্য যুক্তিবিজ্ঞানের মূল ভিত্তি হল সংকেত। সংকেত ছাড়া এই ধরনের যুক্তিবিজ্ঞান একেবারে অচল। 7. শূন্য শ্রেণীর ধারণাগত পার্থক্য। সাবেকি যুক্তিবিজ্ঞানে শূন্য শ্রেণীর ধারণাকে আদৌ মানা হয়নি। সাবেকি মতে এরূপ ধারণাটি কখনোই বাস্তবসম্মত নয়। নব্য যুক্তিবিজ্ঞানে শূন্য শ্রেণীর ধারণাকে স্বীকার করে নেওয়া হয়েছে। তার মতে এরূপ ধারণাটির অবশ্যই অস্তিত্ব আছে। প্রশ্ন 3. দুটি পরস্পরচ্ছেদী শ্রেণী বা বৃত্ত কটি উপশ্রেণীকে উল্লেখ করে? উদাহরণ সহ আলোচনা করো। উত্তর: দুটি পরস্পরচ্ছেদী শ্রেণী বা বৃত্তের দ্বারা উপশ্রেণীর উল্লেখ। নব্য যুক্তিবিজ্ঞানে একটি পদ বা টার্মকে শ্রেণীরূপে উল্লেখ করা হয়েছে। একটি নিরপেক্ষ বচনের পদ হল দুটি: উদ্দেশ্য পদ বা সাবজেক্ট টার্ম এবং বিধেয় পদ বা প্রেডিকেট টার্ম। জন ভেনের মতে এক একটি বৃত্ত হল এক একটি পদের নির্দেশায়ক, কিন্তু একটি পদের মাধ্যমে দুটি শ্রেণীকে নির্দেশ করা যায়। এই দুটি শ্রেণীর একটি হল সদর্থকভাবে নির্দেশিত শ্রেণী এবং অপরটি হল নঙর্থকভাবে নির্দেশিত শ্রেণী। ধরা যাক মানুষ হলো একটি পদ। মানুষ বলতে আমরা যাদের বুঝি তাদের নির্দেশিত শ্রেণীটি একটি সদর্থক শ্রেণী। আবার মানুষ বলতে আমরা যাদের বুঝি তাদের বাইরে যারা অবস্থান করে তারা কিন্তু মানুষ নয়, তারা হলো মানুষ পদের বাইরে। এদের বলা হয় অমানুষ এবং এটিই হলো মানুষ পদের নঙর্থক শ্রেণী। সুতরাং মানুষ নামক পদ বা শ্রেণীটিকে যদি একটি বৃত্তের মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে তার বাইরের অংশটি অমানুষ শ্রেণীকে প্রকাশ করে। এরূপ বিষয়টিকে নিচের চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। চিত্র বললাম না। এখানে সদর্থক শ্রেণী অর্থাৎ মানুষ শ্রেণীকে যদি এস ধরা যায় তাহলে অমানুষ হলো নঙর্থক শ্রেণী অর্থাৎ এস শ্রেণীর বাইরে যা কিছু তা এস নয়। একেই নট এস বা এস বার শ্রেণীরূপে উল্লেখ করা হয়। সুতরাং দেখা যায় যে নব্য যুক্তি বিজ্ঞানে একটি শ্রেণীর মাধ্যমে আমরা দুটি শ্রেণীকে নির্দেশ করতে থাকি। নিরপেক্ষ বচনের ক্ষেত্রে শ্রেণী ও তাদের সম্বন্ধ। কিন্তু নিরপেক্ষ বচনের ক্ষেত্রে দেখা যায় সেখানে দুটি করে পদ বা শ্রেণী আছে। এই দুটি শ্রেণীর একটি হলো উদ্দেশ্য বা সাবজেক্ট ক্লাস এবং অপরটি হলো বিধেয় বা প্রেডিকেট ক্লাস। উদ্দেশ্য শ্রেণীটিকে সাংকেতিকভাবে যদি এস শ্রেণীরূপে এবং বিধেয় শ্রেণীটিকে যদি পি শ্রেণীরূপে উল্লেখ করা হয় তাহলে বলা যায় যে প্রত্যেকটি নিরপেক্ষ বচন গঠিত হয় এস এবং পি শ্রেণী দুটি দিয়ে। আবার প্রত্যেকটি শ্রেণীর জন্য যদি একটি বৃত্ত নেওয়া হয় তাহলে একটি নিরপেক্ষ বচনকে নিচের শ্রেণীতে প্রকাশ করা যায়। বচন সমান উদ্দেশ্য শ্রেণী প্লাস বিধেয় শ্রেণী। প্রপোজিশন সমান এস প্লাস পি। কিন্তু আমরা জানি যে কোনো বচনের ক্ষেত্রে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে একটিকে বাদ দিয়ে আরেকটিকে নিয়ে কখনোই পরিপূর্ণ বচন গঠন করা যায় না। উদ্দেশ্য এবং বিধেয় শ্রেণীর মধ্যে তাই এক প্রকার ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এরূপ পারস্পরিক সম্পর্ককে বলা হয় অন্তর্ছেদী সম্পর্ক বা ইন্টারসেক্টেড রিলেশন। পৃষ্ঠা 43। এস এবং পি শ্রেণী দুটির মধ্যে তাই আন্তর সম্পর্ককে বোঝানোর জন্য জন ভেন বৃত্ত দুটিকে নিচের আকারে উপস্থাপিত করেছেন, মানে ইন্টারসেক্টেড বৃত্ত। এস এবং পি শ্রেণীরূপ বৃত্ত দুটিকে যদি এভাবে উপস্থাপিত করা হয় তাহলে এখানে চারটি উপশ্রেণী বা সাবক্লাস লক্ষ্য করা যায়। এই চারটি উপশ্রেণী হল যথাক্রমে 1 এস পি উপশ্রেণী, 2 এস পি বার উপশ্রেণী, 3 এস বার পি উপশ্রেণী এবং 4 এস বার পি বার উপশ্রেণী। 1 এস পি উপশ্রেণীটি হল এস ও পি শ্রেণীর সাধারণ ছেদিতাংশ। এখানে ততটাই এস আছে যতটা পি আছে, অর্থাৎ এস এবং পি এর পরিমাণ এক্ষেত্রে সমান। 2 এস পি বার উপশ্রেণীটি হলো সেই শ্রেণী যা পি শ্রেণীর বাইরে কিন্তু এস শ্রেণীর মধ্যে অবস্থিত, অর্থাৎ এখানে এস আছে কিন্তু পি নেই। 3 এস বার পি উপশ্রেণীটি হলো সেই শ্রেণী যা এস শ্রেণীর বাইরে কিন্তু পি শ্রেণীর মধ্যে, এখানে তাই পি আছে কিন্তু এস নেই। 4 এস বার পি বার উপশ্রেণীটি হলো সেই শ্রেণী যা এস এবং পি উভয় শ্রেণীর বাইরে অবস্থিত, এখানে তাই এস এবং পি কোনোটিই নেই। 4
নিরপেক্ষ বচনগুলির বুলীয় ব্যাখ্যা ও ভেন চিত্ররূপগুলি কি? উদাহরণ সহ আলোচনা করো। উত্তর: নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা ও ভেন চিত্র। যুক্তিবিজ্ঞানে নিরপেক্ষ বচন 4 প্রকার। এই 4 প্রকার বচন হল যথাক্রমে 1. সামান্য সদর্থক বা এ বচন, 2. সামান্য নঙর্থক বা ই বচন, 3. বিশেষ সদর্থক বা আই বচন এবং 4. বিশেষ নঙর্থক বা ও বচন। এই 4 প্রকার নিরপেক্ষ বচনের ভেন চিত্র নির্ভর করে বচনগুলির বুলীয় ব্যাখ্যার ওপর। সুতরাং বলা যায় যে নিরপেক্ষ বচনগুলির বুলীয় ব্যাখ্যা ছাড়া তাদের ভেন চিত্র নির্ণয় করা সম্ভব নয়। তাই স্বাভাবিকভাবেই আমাদের প্রথমে জানা উচিত এই সমস্ত নিরপেক্ষ বচনগুলির বুলীয় ব্যাখ্যা কিরূপ। নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা: এ, ই, আই এবং ও এই প্রত্যেকটি নিরপেক্ষ বচনের এস সাবজেক্ট এবং পি প্রেডিকেট নামে 2টি করে শ্রেণী আছে। এই 2টি শ্রেণী পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এরই পরিপ্রেক্ষিতে শ্রেণী দুটি বিভিন্ন উপশ্রেণীকে নির্দেশ করে। এই উপশ্রেণীগুলির শ্রেণী সম্পর্কের ভিত্তিতেই জর্জ বুল নিরপেক্ষ বচনগুলির নব্য ভাষ্য রচনা করেন। এগুলিকেই বলা হয় নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য বা বুলিয়ান ইকুয়েশন অফ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন। 4টি নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্যকে নিচে উল্লেখ করা হলো। সার্বিক হ্যাঁ বাচক বা সামান্য সদর্থক তথা এ বচনের বুলীয় ব্যাখ্যা: এ, এস পি বার সমান 0, অর্থাৎ এস কিন্তু পি নয় এমন শ্রেণীটি হলো শূন্য শ্রেণী। এর মানে হলো এই শ্রেণীতে কমপক্ষে একজন সদস্যও নেই। সার্বিক না বাচক বা সামান্য নঙর্থক তথা ই বচনের বুলীয় ব্যাখ্যা: ই, এস পি সমান 0, অর্থাৎ এস এবং পি শ্রেণী যুগ্মভাবে যে এসপি শ্রেণীকে উৎপন্ন করে সেই শ্রেণীটি হলো শূন্য শ্রেণী। এর মানে হলো এই শ্রেণীর অন্তর্গত একজন সদস্যের অস্তিত্ব নেই। বিশেষ হ্যাঁ বাচক বা বিশেষ সদর্থক তথা আই বচনের বুলীয় ভাষা: আই এসপি নট ইকুয়াল টু 0, অর্থাৎ এস এবং পি শ্রেণীর যুগ্মফলে উৎপন্ন এসপি শ্রেণীটি আদৌ শূন্য শ্রেণী নয়। এই শ্রেণীতে তাই কমপক্ষে একজন সদস্যের অস্তিত্বকে স্বীকার করে নেওয়া হয়। বিশেষ না বাচক বা বিশেষ নঙর্থক তথা ও বচনের বুলীয় ব্যাখ্যা: ও সমান এস পি বার নট ইকুয়াল টু 0, অর্থাৎ এস কিন্তু পি নয় এমন শ্রেণীটি হলো শূন্য শ্রেণী। এর মানে হলো এরূপ শ্রেণীতে কমপক্ষে একজন সদস্যও নেই। শ্রেণীটি তাই একেবারেই সদস্যবিহীন। এই 4 প্রকার নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্যকে নিচে সংক্ষিপ্তাকারে যেভাবে উল্লেখ করা যায় তা হলো: এ, এস পি বার ইকুয়াল টু 0, ই, এস পি ইকুয়াল 0, আই, এস পি নট ইকুয়াল টু 0, ও এস পি বার নট ইকুয়াল টু 0। নিরপেক্ষ বচন সমূহের ভেন চিত্র: যুক্তিবিজ্ঞানী জন ভেন বুলীয় ভাষ্যের উপর নির্ভর করে নিরপেক্ষ বচনগুলির চিত্ররূপ দিয়েছেন। এই সমস্ত চিত্ররূপগুলিকে নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্যের পাশাপাশি নিচে উপস্থাপিত করা হলো। চিত্রগুলো বললাম। প্রশ্ন 5, বুলীয় বিরোধ চতুষ্কোণ কি? বুলীয় বিরোধ চতুষ্কোণের একটি ভেন চিত্র অঙ্কন করো। উত্তর: বুলীয় বিরোধ চতুষ্কোণ ধারাবাহিক বা সাবেকি যুক্তিবিজ্ঞানে 4 প্রকার বচনের বিরোধিতাকে স্বীকার করে নেওয়া হয়েছে। তর্কবিদ অ্যারিস্টটল এই 4 প্রকার বিরোধিতাকে মেনে নেননি। তার মতে বচনের বিরোধিতা হলো 2 প্রকারের: বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা। তিনি অধীন বিপরীত বিরোধিতা এবং অসম বিরোধিতাকে মানেননি। নব্য যুক্তিবিজ্ঞানী জর্জ বুল আবার এই 2 প্রকার বিরোধিতাকেও মেনে নেননি। তার মতে বিরোধিতা হলো 1 প্রকারের এবং তা হলো বিরুদ্ধ বিরোধিতা। পৃষ্ঠা 44। এই বিরোধিতাকে তিনি একটি চতুষ্কোণের মাধ্যমে উপস্থাপিত করেছেন। এরূপ চতুষ্কোণটিকে নিচে উল্লেখ করা হলো: এ, এস পি বার ইকুয়াল 0, ই, এস পি ইকুয়াল 0, নিচে লেখা আই, এস পি নট ইকুয়াল টু 0, ও এস পি বার নট ইকুয়াল টু 0। এখানে এ থেকে ও অব্দি একটা দাগ আর আই থেকে ই অব্দি একটা দাগ, একটা ক্রস চিহ্ন আঁকা হয়েছে। বুলীয় বিরোধ চতুষ্কোণের ভেন চিত্র ব্যাখ্যা: আমরা বিরুদ্ধ বিরোধিতার নিয়ম অনুসারে জানি যে এ বচন এবং ও বচনের মধ্যে যেমন বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক আছে তেমনি ই বচন এবং আই বচনের মধ্যেও বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক আছে। সেজন্যই এ বচনে যে শ্রেণীটিকে ছায়াবৃত বা রেখাঙ্কিত করা হয়েছে ও বচনে সেই শ্রেণীটিকেই ক্রস চিহ্নিত করা হয়েছে। এরূপ রেখাচিত্রের দ্বারা এই এ এবং ও শ্রেণীর দুটি যে পারস্পরিকভাবে বিরুদ্ধ তা বোঝানো হয়েছে। আবার ই বচনে যে অংশটিকে রেখাঙ্কিত বা ছায়াবৃত করা হয়েছে সেই একই অংশকে আই বচনে ক্রস চিহ্নিত করে দেখানো হয়েছে। এর দ্বারা বোঝানো হয়েছে যে ই এবং আই বচন দুটিও পারস্পরিকভাবে বিরুদ্ধ। 6,
নিরপেক্ষ বচনগুলির অ্যারিস্টটলীয় আকার, বুলীয় ভাষ্য ও ভেনচিত্র কি? উত্তর: নিরপেক্ষ বচনগুলির অ্যারিস্টটলীয় আকার, বুলীয় ভাষ্য ও ভেনচিত্র। সাবেকি যুক্তিবিজ্ঞানে মোট 4 প্রকার নিরপেক্ষ বচনকে স্বীকার করে নেওয়া হয়েছে। প্রখ্যাত গ্রিক তর্কবিদ অ্যারিস্টটল নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাপের উপর ভিত্তি করে নিরপেক্ষ বচনের এই বিভাজনের কথা উল্লেখ করেছেন। তার মতে নিরপেক্ষ বচন হল 4 প্রকার এবং এগুলি হল: 1. সামান্য সদর্থক বা সার্বিক হ্যাঁবাচক বচন। অ্যারিস্টটল সামান্য সদর্থক বা সার্বিক হ্যাঁবাচক বচনকে এ বচন রূপে উল্লেখ করেছেন। এখানে পরিমাণ হল সামান্য বা সার্বিক এবং গুণ হল সদর্থক বা হ্যাঁবাচক। যেমন সকল মানুষ হয় সুখী। 2. সামান্য নঙর্থক বা সার্বিক নাবাচক বচন। সামান্য নঙর্থক বা সার্বিক নাবাচক বচনকে ই বচন রূপে উল্লেখ করেছেন অ্যারিস্টটল। এখানে বচনের পরিমাণ হল সামান্য বা সার্বিক এবং গুণ হল নঙর্থক বা নাবাচক। যেমন কোনো মানুষ নয় সুখী। 3. বিশেষ সদর্থক বা বিশেষ হ্যাঁবাচক বচন। এরূপ বচনকে অ্যারিস্টটল আই বচন রূপে উল্লেখ করেছেন। এখানে বচনের পরিমাণ হল বিশেষ এবং গুণ হল সদর্থক বা হ্যাঁবাচক। যেমন কোনো কোনো মানুষ হয় সুখী। আই। 4. বিশেষ নঙর্থক বা বিশেষ নাবাচক বচন। এরূপ বচনকে অ্যারিস্টটল ও বচন রূপে উল্লেখ করেছেন। এখানে বচনের পরিমাণ হল বিশেষ এবং গুণ হল নঙর্থক বা নাবাচক। যেমন কোনো কোনো মানুষ নয় মরণশীল। ও নিরপেক্ষ বচনগুলির অ্যারিস্টটলীয় আকার। তর্কবিদ অ্যারিস্টটল 4টি নিরপেক্ষ বচনগুলিকে 4টি নির্দিষ্ট আকারে উপস্থাপিত করেছেন। এই আকারগুলির মাধ্যমে নিরপেক্ষ বচনগুলিকে অত্যন্ত সহজভাবে চেনা যায়। সার্বিক হ্যাঁবাচক বচনটি তিনি যে আকারের মাধ্যমে উপস্থাপিত করেছেন তা হল সকল এস হয় পি। এ সার্বিক নাবাচক বচনটিকে তিনি যে আকারে মাধ্যমে উপস্থাপিত করেছেন তা হল কোনো এস নয় পি ব্র্যাকেটে ই। বিশেষ হ্যাঁবাচক বচনটিকে তিনি যে আকারের মাধ্যমে উল্লেখ করেছেন তা হল কোনো কোনো এস হয় পি ব্র্যাকেটে আই। আর বিশেষ নাবাচক বচনটিকে তিনি যে আকারে উল্লেখ করেছেন তা হল কোনো কোনো এস নয় পি ব্র্যাকেটে ও। নিরপেক্ষ বচনগুলির বুলীয় ভাষ্য। নব্য যুক্তিবিজ্ঞানী জর্জ বুল অ্যারিস্টটল লিখিত এই 4 প্রকার নিরপেক্ষ বচনের ভাষ্য রচনা করেছেন। এগুলিকেই বলা হয় নিরপেক্ষ বচনগুলির বুলীয় ভাষ্য। বুলিয়ান ইকুয়েশন অফ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন। নিরপেক্ষ বচনগুলির বুলীয় ভাষ্যগুলিকে নিচে উল্লেখ করা হল: বচনের প্রকার: সামান্য সদর্থক বা এ বচন, বুলীয় ভাষ্য এস পি বার সমান 0। সামান্য নঙর্থক বা ই বচন এস পি ইকুয়াল 0। বিশেষ সদর্থক বা আই বচন এস পি নট ইকুয়াল টু 0। বিশেষ নঙর্থক বা ও বচন এস পি বার নট ইকুয়াল টু 0। নিরপেক্ষ বচনগুলির ভেন চিত্র। অপর এক নব্য যুক্তিবিজ্ঞানী জন ভেন 4টি নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্যের উপর নির্ভর করে সেগুলিকে রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপিত করেছেন। এগুলিকেই বলা হয় নিরপেক্ষ বচনগুলির ভেন চিত্র। নিরপেক্ষ বচনগুলির ভেন চিত্রকে নিচে পরপর উপস্থাপিত করা হলো। এগুলি পড়লাম। নিরপেক্ষ বচনগুলির অ্যারিস্টটলীয় আকার, বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্রকে যথাযথ ও সহজভাবে বোঝানোর জন্য এগুলিকে নিচের টেবিলে পাশাপাশি রাখা হল: বচন এ সকল মানুষ হয় মরণশীল। অ্যারিস্টটলীয় আকার এ সকল এস হয় পি। বুলীয় ভাষ্য এ এস পি বার ইকুয়াল 0। ই কোনো পাখি নয় পশু। অ্যারিস্টটলীয় আকার ই কোনো এস নয় পি। বুলীয় ভাষ্য ই এস পি ইকুয়াল 0। আই কোনো কোনো মানুষ হয় সৎ। অ্যারিস্টটলীয় আকার আই কোনো কোনো এস হয় পি। বুলীয় ভাষ্য আই এস পি নট ইকুয়াল টু 0। ও কোনো কোনো মানুষ নয় সৎ। অ্যারিস্টটলীয় আকার ও কোনো কোনো এস নয় পি। বুলীয় ভাষ্য ও এস পি বার নট ইকুয়াল টু 0। 7. নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝো? কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে এবং কোন বচনের নেই সেই সম্পর্কে প্রচলিত বিভিন্ন অভিমত উদাহরণ সহ আলোচনা করো। নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। কোন নিরপেক্ষ বচনের মাধ্যমে যদি উদ্দেশ্য পদটির অন্তর্গত কমপক্ষে একজন সদস্যের বাস্তব অস্তিত্বকে বোঝানো হয় তাহলে তাকেই বলা হয় বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বা এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট অফ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন। সাবেকি তথা অ্যারিস্টটলীয় যুক্তিবিজ্ঞানে 4 প্রকার নিরপেক্ষ বচনকে স্বীকার করে নেওয়া হয়েছে। এই 4 প্রকার নিরপেক্ষ বচন হল এ, ই, আই এবং ও।
অস্তিত্বমূলক তাৎপর্যের ভিত্তিতেই কোনো নিরপেক্ষ বচনের বাস্তব অস্তিত্ব আছে কি নেই তা নির্ণয় করা যায়। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে যদি বলা হয় সাদা হাতি আছে, তাহলে এর দ্বারা যে নিরপেক্ষ বচনটিকে উল্লেখ করা যায় তা হলো কোনো কোনো হাতি হয় সাদা, আই। এই বচনটির অর্থ হলো বাস্তবে অন্ততপক্ষে একটি হাতি আছে যা সাদা রূপে গণ্য। সুতরাং এরূপ বচনটির উদ্দেশ্য পদের বাস্তব অস্তিত্বকে স্বীকার করে নেওয়া হয়, এর ফলে বচনটির অস্তিত্বমূলক তাৎপর্য আছে বলা যায়। কিন্তু যদি বলা হয় সব হাতি সাদা, তাহলে এর দ্বারা যে নিরপেক্ষ বচনটির উল্লেখ করা যায় তা হলো সকল হাতি হয় সাদা, এ। এই বচনটির মাধ্যমে আমরা এটা কখনোই প্রমাণ করতে পারি না যে বাস্তবে সকল হাতি হলো সাদা। এর ফলে বচনটির অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন দাবি করা যায় না। সুতরাং দেখা যায় যে কোনো কোনো নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে এবং কোনো কোনো নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই। কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে আর কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই তা আমাদের আলোচ্য বিষয়। নিরপেক্ষ বচনগুলির অস্তিত্বমূলক তাৎপর্য সাপেক্ষে বিভিন্ন অভিমত। নিরপেক্ষ বচনগুলির অস্তিত্বমূলক তাৎপর্য আছে কিনা এ প্রসঙ্গে দুটি মত উল্লেখ করা যায়। এই দুটি মতের একটি হল তর্কবিদ জোসেফ এর মত এবং অপরটি হল নব্য যুক্তিবিজ্ঞানী জর্জ বুল এর মত। এই দুটি মত পৃথকভাবে আলোচিত হল। তর্কবিদ জোসেফ এর অভিমত। তর্কবিদ জোসেফের মতে কোনো ব্যক্তি বা বস্তুর অস্তিত্বকে নির্দেশ করার জন্য আমরা বচনের ব্যবহার করে থাকি। কোনো বচন যখন কোনো বিশেষ ব্যক্তি বা বস্তু বা বিষয়ের অস্তিত্ব নির্দেশ করে তখন আমরা সাধারণত বলে থাকি যে এই বচনটির অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে। সাবেকি যুক্তিবিজ্ঞানে আমরা নিরপেক্ষ বচনের 4টি আকার বা ধরন পেয়ে থাকি। এগুলির প্রত্যেকটিই কিন্তু বচন রূপে গণ্য। এই 4টি নিরপেক্ষ বচন হল এ, ই, আই এবং ও। গতানুগতিক বা সাবেকি যুক্তিবিদরা একথা স্বীকার করে নিয়েছেন যে এই 4 ধরনের নিরপেক্ষ বচনের প্রত্যেকটি কোনো কিছুর অস্তিত্বকে নির্দেশ করে, সেজন্য প্রত্যেকটি বচনেরই অস্তিত্বমূলক তাৎপর্য আছে বলা যায়। তর্কবিদ জর্জ বুল এর অভিমত। নব্য বা আধুনিক যুক্তিবিজ্ঞানী জর্জ বুল কিন্তু বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের বিষয়টির ক্ষেত্রে সাবেকি যুক্তিবিদদের বক্তব্যটি স্বীকার করেন না। তার মতে বিশেষ নিরপেক্ষ বচন আই এবং ও এই বচনদ্বয়ের অস্তিত্বমূলক তাৎপর্য আছে, কিন্তু সামান্য নিরপেক্ষ বচন দুটি তথা এ এবং ই বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই। পৃষ্ঠা 46। কারণ বিশেষ বচন দুটির ক্ষেত্রে উদ্দেশ্য পদের অস্তিত্বকে সহজেই প্রমাণ করা যায়। যেমন কোনো কোনো ছাত্র হয় সৎ, আই, এবং কোনো কোনো ছাত্র নয় সৎ, ও। এই দুটি বচনের ক্ষেত্রে বিধেয়তে যা বলা হয়েছে সেই হিসেবে উদ্দেশ্য পদের অস্তিত্ব অবশ্যই প্রমাণযোগ্য। সে কারণে এই দুটি বিশেষ বচনেরই অস্তিত্বমূলক তাৎপর্য আছে। কিন্তু সামান্য বচন দুটি, যেমন সকল ছাত্র হয় সৎ, এ, এবং কোনো ছাত্র নয় সৎ, ই, এই দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য পদের অস্তিত্ব বিধেয় পদের পরিপ্রেক্ষিতে কখনোই প্রমাণযোগ্য হতে পারে না। কাজেই বলা যায় যে সামান্য নিরপেক্ষ বচনদ্বয় তথা এ এবং ই বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই। 8. নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে শ্রেণী সম্বন্ধ নির্ণয় করো। 1. সাধু মাত্রেই সৎ। 2. ঠগবাজরা কখনোই সৎ নয়। 3. কেবল জ্ঞানী ব্যক্তিরাই দার্শনিক হন। 4. সব সৎ ব্যক্তি সুখী নয়। 5. রাজনীতিবিদরা কদাচিৎ সৎ। 6. লাল ফুলের গন্ধ নেই। উত্তর। বাক্য সাধু মাত্রেই সৎ এই বাক্যটির তর্কবিজ্ঞান সম্মত আকার হল সকল সাধু হয় সৎ, এ। বুলীয় লিপি। বচনগুলির বুলীয় লিপি হল এ, এস, পি বার ইকুয়াল 0। শ্রেণী স্বরূপ। সৎ শ্রেণীর বাইরে যে সাধু শ্রেণী আছে সেই শ্রেণীটি একটি শূন্য শ্রেণী। এর মানে হলো এই সৎ শ্রেণীর বাইরে সাধু শ্রেণীতে কোনো সদস্যই নেই। বাক্য ঠগবাজরা কখনোই সৎ নয় এই বাক্যটির তর্কবিজ্ঞান সম্মত আকার হল কোনো ঠগবাজ নয় সৎ, ই। বুলীয় লিপি। বচনটির বুলীয় লিপি হল ই, এসপি ইকুয়াল 0। শ্রেণী সম্বন্ধ। ঠগবাজ ও সৎ শ্রেণীর সম্মিলিত রূপ যে শ্রেণীটি নির্দেশ করে তা একটি শূন্য শ্রেণী, অর্থাৎ ঠগবাজ অথচ সৎ এমন শ্রেণীতে কোনো সদস্যই নেই। বাক্য কেবল জ্ঞানী ব্যক্তিরাই দার্শনিক হন এই বাক্যটির তর্কবিজ্ঞান সম্মত আকার হল সকল দার্শনিক হন জ্ঞানী ব্যক্তি, এ। বুলীয় লিপি। বচনগুলির বুলীয় লিপি হল এ, এস, পি বার ইকুয়াল 0। শ্রেণী স্বরূপ। জ্ঞানী ব্যক্তি শ্রেণীর বাইরে যে দার্শনিক শ্রেণী আছেন সেই শ্রেণীর অন্তর্গত কোনো সদস্যই নেই, অর্থাৎ এরূপ শ্রেণীটি হল সদস্যহীন অর্থাৎ শূন্যগর্ভ শ্রেণী। 4.
সব সৎ ব্যক্তি সুখী নয়। এই বাক্যটির তর্ক বিজ্ঞান সম্মত আকার হলো কোনো কোনো সৎ ব্যক্তি নয় সুখী। ও বুলীয় লিপি, বচনটির বুলীয় লিপি হলো ও এস পি বার নট ইকুয়াল টু 0। শ্রেণী স্বরূপ, সুখী শ্রেণীর বাইরে যে সৎ ব্যক্তির শ্রেণী আছে সেই শ্রেণীটি কিন্তু সদস্যহীন শূন্যগর্ভ নয়, অর্থাৎ এরূপ শ্রেণীতে কমপক্ষে একজন সদস্য আছে। বাক্য 5, রাজনীতিবিদরা কদাচিৎ সৎ। এই বাক্যটির তর্কবিজ্ঞান সম্মত আকার হলো কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ। ও বুলীয় লিপি, বচনটির বুলীয় লিপি হলো ও এস পি বার নট ইকুয়াল টু 0। শ্রেণী স্বরূপ, সৎ শ্রেণীর বাইরে যে রাজনীতিবিদ শ্রেণী আছে সেই শ্রেণীতে কমপক্ষে একজন সদস্য আছে, সে কারণেই এরূপ শ্রেণীটি শূন্য শ্রেণী নয়। বাক্য 6, লাল ফুলের গন্ধ নেই। এই বাক্যটির তর্কবিজ্ঞান সম্মত আকার হলো কোনো লাল ফুল নয় গন্ধযুক্ত। ই বুলীয় লিপি, বচনটির বুলীয় লিপি হলো ই এস পি ইকুয়াল 0। শ্রেণী সম্বন্ধ, লাল ফুল এবং গন্ধযুক্ত শ্রেণী যুগ্ম শ্রেণীতে কোনো সদস্যই নেই, এরূপ শ্রেণীটি তাই সদস্যহীন অর্থাৎ শূন্যগর্ভ শ্রেণী। প্রশ্ন 9, নিচের বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে শ্রেণী সম্বন্ধ নির্ণয় করো। 1, কেবলমাত্র কবিরাই আবেগপ্রবণ। 2, মাধ্যম অনুমান অমাধ্যম নয়। 3, কার সাধ্য তোমায় দানব বলে। 4, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সকলেই মাধ্যমিক পাস। 5, কতিপয় ছাত্র মনোযোগী। 6, প্রত্যেক চিকিৎসকই দয়ালু। উত্তর, বাক্য 1, কেবলমাত্র কবিরাই আবেগপ্রবণ। এই বাক্যটির তর্কবিজ্ঞান সম্মত আকার হল সকল আবেগপ্রবণ ব্যক্তি হন কবি। এ বুলীয় লিপি, বচনটির বুলীয় লিপি হল এ এস পি বার ইকুয়াল 0। শ্রেণী সম্বন্ধ, কবি শ্রেণীর বাইরে যে আবেগপ্রবণ ব্যক্তি শ্রেণী আছে তা হল সদস্যহীন অর্থাৎ শূন্যগর্ভ শ্রেণী।